নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। দীর্ঘদিন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তারপর 15 বছরের মুখ্যমন্ত্রী। সেই ক্ষমতার স্বাদটা কিছুতেই ছাড়তে চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো লেজে গোবরে হয়ে যাওয়ার পরেও হার মানতে চাইছেন না তিনি। তার অকপট দাবি যে তিনি হারেননি, তাই তিনি পদত্যাগ করবেন না। ক্ষমতার কি এত লোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেই কারণেই লাগাতার মিথ্যাচার করে যাচ্ছেন। ঠিক এ ভাষাতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন যে তিনি পদত্যাগ করতে যাবেন না, কারণ তিনি মনে করছেন এই নির্বাচনে তাকে হারানো হয়েছে। তৃণমূল কংগ্রেস হারেনি, তাকে জোর করে হারানো হয়েছে এবং যার একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন। রাজভবন যাবেন কেন? কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক, নির্বাচনের ফলাফল বলছে তৃণমূল কংগ্রেস কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি। আর বিজেপির বক্তব্য এটা একটা হাস্যকর সিদ্ধান্ত। যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। কোনো ব্যক্তি, তিনি যদি সুস্থ মস্তিষ্কের হন এবং তিনি যদি সাংবিধানিক সমস্ত পদ্ধতি সম্বন্ধে তিনি জানেন, তাহলে তিনি এই ধরনের কোনো কথা বলতে পারেন না। মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন? এটা কি হতে পারে? দেখুন, এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইনটা সব জানেন। এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না। যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। তিনি বলেছেন তিনি আপাতত পদত্যাগ করছেন না, রাজভবন যাচ্ছেন না। ক্যামেরা রাজশেখর দাসের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, কলকাতা। গোটা রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, আর তাতেই গাত্রদাহ তৃণমূল কংগ্রেসে। এবার হিংসার ঘটনা ঘটছে। নিউ টাউনে বিজেপির কর্মীকে খুন করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো নিউ টাউনের বালিগুড়ি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজারহাট নিউ টাউনের যে পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি শিবির। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যখন শোরগোল, তখন মৃতের পরিবারের সঙ্গে দেখা করলেন জয়ী বিজেপির প্রার্থী পীযূষ কানোরিয়া। ভোট পরবর্তী হিংসার শিকার এক বিজেপি কর্মী। স্থানীয় নিউ টাউনের বালিগুড়ি এলাকায় যে বিজেপি কর্মী মধু মণ্ডল, তার উপর কমল ঢেকির যে তৃণমূল নেতা, তার দলবল এসে তার উপর অ্যাটাক করে এবং তার বুকে এবং পেটে লাথি মারে এমন অভিযোগ রয়েছে। এমনকি ইট ছুঁড়ে মারে। সেই সময় পালাতে যাওয়ার সময় তিনি পড়ে যান এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। টিএমসি পার্টির কোমল ওখানে তাড়া করেছে, কাকা দৌড় মারতে গিয়ে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়েছে। ইট ফিট ছুড়ে মারছিল, এমনকি এনে ওনার লাথি মারে বুকি। আমরা এখানে বসছিলাম, কে ছুটে গিয়ে দেখি ওনারে লাথি মেরেছে। তারপরে আমরা যখন গেলাম, উনি ছুটে পাওয়ালো। মধুকা ধরলাম, মধুকা বলছে আমার মেরে ফেলে দিল। মেরে আমাদের কাকা হয় বলো মেরে ফেলে দিল। কে বলো সব দেখছি লঙ্গি বাহিনী, তাপস চ্যাটার্জি নেতৃত্বে, কোমলটাকে নেতৃত্বে লঙ্গি বাহিনী দেখি পুরো বাসতলা ভর্তি হয়ে ছুড়ে পালাচ্ছে। ও পুরো দায়িত্ব তাপস চ্যাটার্জির নেতৃত্বে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি এবং এই মুহূর্তে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা রয়েছে। এবং এই ঘটনা ঘটার পর স্থানীয় রাজারহাটের নিউ টাউনের সদ্য জয়ী বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া তিনি আসেন এবং তিনি বলেন যে গোটা এলাকা উত্তপ্ত হয়েছে, কিন্তু পরিস্থিতি শান্ত রাখার জন্য তিনি আবেদন জানান। যারা এগুলো করছে সতর্ক হয়ে যান, এখনো বলছি সাবধান হয়ে যান। মস্তিষ্ক ঠান্ডা রেখেছি এলাকাকে ঠান্ডা রাখার জন্য। গরম করে নিজের বিপদ নিজে ডেকে নিচ্ছেন, সাবধান থাকুন। যদিও এখনো পর্যন্ত থানায় কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, নিউ টাউন। রিল নয়, রিয়েল লাইফ।
যেখানে পরিচারিকা থেকে সোজা তিনি কোথায় চলে গেলেন? বিধায়ক পদে। হ্যাঁ, আউশগ্রামে এখন নতুন স্বপ্নের নাম কলিতা মাঝি। তিনি 2021-এও প্রার্থী হয়েছিলেন, তবে পরাজিত হয়েছিলেন। সেই প্রার্থীর ওপরে ভরসা রেখেছিল বিজেপি শিবির। তাকে 2026-এ আবারও প্রার্থী করা হয়, আর সেখানে 12,500-এর বেশি ভোটে জয়লাভ করেছেন কলিতা মাঝি। সেখানকার মানুষজনের কথা, সাধারণ মানুষের কথাই বিধানসভায় তুলে ধরবেন কলিতা মাঝি। এই যেন এক নতুন অধ্যায়, নতুন ইতিহাস। এক কথা বলতে গেলে জীবন তার কোনোদিনই একেবারে ফুলের বিছানা ছিল না। জীবন সংগ্রাম চলেছে দীর্ঘদিনের, এমনকি মানুষের বাড়িতে পর্যন্ত পরিচারিকার কাজ করতে হয়েছে। আর আজ তিনি মানুষের সমর্থন নিয়ে বিধায়িকা। সবথেকে বড় বিষয়, পূর্ব বর্ধমানের আউশগ্রাম এবং সেখান থেকেই কলিতা মাঝি, তিনি মানুষের মত নিয়ে মানুষের রায়ে জয়ী হয়েছেন। 2021 সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির পদ্ম টিকিটে, কিন্তু তারপরও জয় আসেনি, পরাজিত হতে হয়েছিল তাকে। তবে 2026-এ মানুষ তাকে জিতিয়েছেন। এ যেন একেবারে সিনেমার কোনো চিত্রনাট্য, কিন্তু সর্বোপরি সেই সিনেমার চিত্রনাট্যই সত্যি করে দেখালেন কলিতা মাঝি। না, একেবারে বাস্তবের কথা আপনাদের সামনে রাখছি, যেই বাস্তবের ছবিটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। মানুষের বাড়িতে দীর্ঘদিন কাজ করেছেন, জীবন সংগ্রাম, যেই সংগ্রামের মধ্য দিয়ে তিনি সংগঠনকেও সামলেছেন। এক কথায় বলতে গেলে স্বামী তার ছিল কলমিস্ত্রি, সন্তান দুটি, এবং সেই স্বামী সন্তান সামলে সংসারের দায়িত্ব সবকিছু পালন করেও যেভাবে তিনি সংগঠনকে আঁকড়ে ধরেছিলেন, সংগঠনকে আরও চাঙ্গা করেছেন, আরও মজবুত করেছেন, এবং তারপর 2021-এর জবাব তিনি 2026-এ দিয়েছেন, তা সত্যি অভাবনীয়। এবং আরও যদি বলা যায় তাহলে এই কলিতা মাঝি, যার কথা আজ আপনাদের সামনে বলতেই হচ্ছে, তিনি এখন চর্চায়। কারণ এই রকমভাবে সংগ্রাম করেও যে কেউ বিধায়িকা হতে পারেন, সেটা সত্যি নজির সৃষ্টি করেছে, যার জন্য তিনি রাজ্যের মানুষ এবং পাশাপাশি তার এলাকার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। সকালবেলা উঠে নিজের ঘরের সংসারে যেমন কাজ করা সেরকম কাজ করে সকাল 8টা থেকে বেরিয়ে যেতাম জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। ও সেই প্রাপ্যটা আমি পেয়েছি একটা প্রধানমন্ত্রীর কাছে, এটুকু আশা করি নাই। দল বলার আগে আমি একটা কথা বলতে চাই, আমার দলের কাছে, আমার যে সাধারণ কর্মীরা আছে এবং নিস্তরের মানুষরা আছেন, সকলের কাছেই বলতে চাই যে কোনো অশান্তি সন্ত্রাসের জায়গায় যাবেন না। কারণ হচ্ছে যে সন্ত্রাস করেছিল, যে নারীদের সুরক্ষা দিতে পারে না, যে ঘরে ঘরে যে ভাঙচুর করেছে, ধরে ধরে মেরেছে, থেত দিয়েছে, সেই কাজটা করবেন না। কারণ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি বড় দল, বিজেপির দল বড় দল, বড় মনের মানুষ হতে হবে, উদার। দেখুন, এটা জনগণের রায়, আমার নিজের কোনো ক্যাডিট নেই। জনগণ চেয়েছে তাই হয়েছে। আর এই 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে যাকে প্রার্থী করেছিল, সেই শ্যামাপ্রসন্ন লোহারকে তিনি হারিয়েছেন প্রায় 12,500-এরও বেশি ভোটে। আর তারপর আজ তিনি গৃহ পরিচারিকা থেকে বিধায়িকা। ভিডিও জার্নালিস্ট মেরাজ আলীর সঙ্গে তনয় ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। গোটা রাজ্য জুড়ে পদ্ম ফুটেছে, গেরুয়া ঝড়ে একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছে ঘাসফুল শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাধের ঘাসফুলের বাগান একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে, উপড়ে গিয়েছে। মমতার মন্ত্রিসভার হেভিওয়েট মন্ত্রীরা, তারাও কেউ ধোপে টেকেনি। তবে ইন্দ্রপতনের কারণ কি বলছেন তাদের প্রতিপক্ষরা? আপনারা মন্ত্রী বলতেন, আমি বলতাম যে 20% কাটমানি নেওয়ার একজন নেতা। আজকে এত অত্যাচার মানুষের উপরে, এত সন্ত্রাস, তোলাবাজি, আজকে প্রত্যেকটা সাধারণ মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, তার ফলে এই জয় আমাদের। এটা কোনো 3বারের মন্ত্রী, ম্যাজিক ম্যান, ওইসব কিছু ব্যাপার নেই। সাধারণ মানুষ এগিয়ে এসছে এবং পরিবর্তনের সপক্ষে ভোট দিয়েছে। আসানসোলের মানুষ প্রেসার কুকারের মধ্যে ছিল, আসানসোলের মানুষের প্রতিবাদের ভাষা শেষ হয়ে গেছিল, আসানসোলের মানুষ কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতে ভুলে গেছিল। তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, আজ এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে।
আমার আজকে জয়ের ফলে আনন্দ হয়েছে, তার সঙ্গে সঙ্গে দুঃখ মনের মধ্যে বেড়েছে যে ওনাকে শেষ বয়সে এই অপমানটা না করলেই ওনার এখন ঘটে দাঁড়ানোর সময় নয়। তো ওনাকে সামনে রেখে আমাদের বিমান কৃষ্ণ সাহা যত অত্যাচার অনাচার চালিয়েছে। দুর্নীতির প্রতিবাদে এখানকার বিনপুরের জনসাধারণরা বিজেপিকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল এবং যেভাবে মুড়ি মুরগির মতন SC/ST সার্টিফিকেট দুর্নীতি হয়েছে, জঙ্গলমহলের জমি বিঘার পর বিঘা, একরের পর একর যে জমিগুলো বেহাত হয়েছে, এইগুলোর বিরুদ্ধে এখানকার মানুষরা ক্ষুব্ধ হয়ে এই টিএমসির বিরুদ্ধে ওনারা ভোট দিয়েছে। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুকে আপনাদের মনে আছে? হ্যাঁ, সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তাকে অপমান করেছিলেন। সেই মঞ্জু বসুর বাড়িতে গেলেন নোয়াপাড়ার জয়ী বিজেপি প্রার্থী অর্জুন সিং। দীর্ঘ প্রায় ২৬ বছর পর ইছাপুরের বসু বাড়িতে পৌঁছলেন অর্জুন সিং। মঞ্জু বসুর স্বামী বিকাশ বসুর একসময় সহযোদ্ধা ছিলেন অর্জুন সিং। তবে নতুন এই সাক্ষাতে জল্পনা উস্কে দিচ্ছে ব্যারাকপুরের রাজনীতিতে। ভোটে জয়লাভের পরেই নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং প্রাক্তন বিধায়ক মঞ্জু বসুর বাড়িতে যান এবং সেখানে গিয়ে আশীর্বাদ নেন মঞ্জু বসুর কাছ থেকে। তার হাতের মিষ্টি এবং চাও তিনি খেয়ে আসেন। সেখানটায় গিয়ে তিনি আশীর্বাদ নেওয়ার পাশাপাশি মঞ্জু বসুর সঙ্গে বেশ কিছু সময় ধরে তিনি আলাপ আলোচনাও করেন। প্রসঙ্গত বলে রাখি, মঞ্জু বসুর স্বামী বিকাশ বসু যখন খুন হয়েছিলেন, অর্থাৎ আজ থেকে ২৬ বছর আগে, তখন সেই খুনের অন্যতম অভিযুক্ত হিসেবে এই অর্জুন সিং জেলও খেটেছিলেন। এবং ঠিক ২৬ বছর পর এবার অর্জুন সিং জয়লাভ করে তিনি নিজে সার্টিফিকেট হাতে নিয়েই সেই প্রাক্তন বিধায়িকা মঞ্জু বসু তথা এক সময়কার তৃণমূল নেত্রী তার বাড়িতে যান। যে অপমান, যে দুর্ব্যবহার করেছেন, যেটা একটা ওই চেয়ারে বসে করা সম্ভব নয়, মানে সাধারণ মানুষও করে না। আমরা এমনকি বাড়ির কাজের মহিলা, তাদেরও আমরা কাজের মেয়ে বলে ডাকি। সেইটা করার প্রতিবাদে নিঃশব্দে মানুষ, আজকে নোয়াপাড়ার মানুষ ঘুরে দাঁড়িয়েছে, এটার প্রতিবাদ জানিয়েছে। কলকাতায় যে ধর্ণা মঞ্চে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেখানটায় মঞ্জু বসু যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে যান, তখন সেখানে তাকে অপমান করে সেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি ক্ষোভের আগে দল ছাড়েন, অর্থাৎ তৃণমূল ছাড়েন। তিনি সাংবাদিক সম্মেলন করেন, তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। এবার সেখানটায় দাঁড়িয়ে এই যে অর্জুন সিং, তিনি যেই মঞ্জু বসুর অর্থাৎ প্রাক্তন বিধায়িকা তার বাড়িতে গেলেন, তার কাছ থেকে আশীর্বাদ নিলেন এবং আগামী দিনে একসঙ্গে চলার বার্তাও তিনি দিলেন। তবে এখন দেখার রাজনৈতিক সৌজন্যতা যেমন থাকলো, তেমনিভাবে আগামী দিনে অর্জুন সিংয়েরই বা রাজনৈতিক ভূমিকা কি থাকে এলাকারবাসীর জন্য। অর্জুন সিং একজন সমাজসেবী, তিনি একজন মানুষের সঙ্গে মিশতে পারেন এবং তিনি সেই কাজটাই করেছেন এবং তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে রাজনীতির জায়গায় এবং ব্যক্তিগত সম্পর্ক তার জায়গায় রয়েছে। সামনে রেখে একটা যৌথভাবে কিছু মানুষ যারা এই এলাকাকে উন্নয়ন করতে চায়, এলাকা ভালো করতে চান, তাদের সঙ্গে ওনাকে উপরে রেখে এই কাজটা আমরা করাবো ওনাকে দিয়ে। সার্টিফিকেট পাওয়ার পরে তিনি মঞ্জু বসুর বাড়িতে যান এবং সেখানটা গিয়ে মঞ্জু বসুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আবার নতুন জল্পনা। উত্তর ২৪ পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। ভোটে জিতলেই ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একরকম হিংসাতে উস্কানিও দিয়েছিলেন তিনি। তবে এবার অন্য ছবি দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরে, যেখানে বিজেপির বিধায়ক গাইলেন কীর্তন। বহরমপুরের বিজেপির জয়ী প্রার্থী সুব্রত মৈত্র গতকাল তিনি বহরমপুরের তিনি জয়ী হন এবং সেই জয়ী হওয়ার পর আজ সকালবেলায় নাম কীর্তন সহযোগে একটি বিজয় মিছিলের আয়োজন করে। নরেন্দ্র মোদী পাশাপাশি প্রাক্তন যে ভারতীয় জনতা পার্টির যে প্রধানমন্ত্রী রয়েছেন অটল বিহারী বাজপেয়ী সহ শ্যামাপ্রসাদ মুখার্জির একাধিক যে বিজেপি পার্টির যে কর্মকর্তারা ছিলেন তাদের ছবি নিয়ে তিনি যান গঙ্গার ঘাটে এবং সেখানে তিনি মাল্যদান করেন। পাশাপাশি তাদের সামনেই গঙ্গার তীরে বসেই সুব্রত মৈত্র নিজের মুন্ডন করেন এবং মুন্ডন করার পরে তিনি রীতিমতন সেই তর্পণ তিনি করেন। তিনি তর্পণ করার পরে তিনি জানান ২০২১ সালে ভারতীয় জনতা পার্টি ৭৭টি বিধানসভায়
জয়ী হওয়ার পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে দিকে দিকে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের চিহ্নিত করে তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের হত্যা করেছে, তাদের সকলের আত্মার শান্তি কামনা করলাম। কাশ্মীরের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদেরকে বলিদান দিতে হয়েছে দুষ্কৃতীদের হাতে, তাদের আত্মারও তিনি শান্তি কামনা জানান। মুর্শিদাবাদ থেকে শ্রীমন্ত দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।